আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে $20 কোটি সহায়তার ঘোষণা। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিএনপির তাগিদ, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ, সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। এবং গণঅভ্যুত্থানের ধারক হিসেবে নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলছে টিআইবি, ইতিবাচক সহযোগিতায় কেন্দ্রীয় সমন্বয়কদের আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে কথা জানিয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশ যেহেতু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। সাদি মাহমুদ জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো 2 দিনের সফরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে সকাল 10:55 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএইড এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের সারমর্ম তুলে ধরে মার্কিন দূতাবাস। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিনিধি দল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও সফরে গুরুত্ব পেয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানুষের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে কাজ করবে যুক্তরাষ্ট্র। সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে বাড়তি $20 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর বলেছেন, দৃশ্যমান উন্নতি এবং মানুষের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে কাজ করছেন তারা। অর্থ উপদেষ্টাও বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে পারলে সহযোগিতার অভাব হবে না। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। বৃষ্টিস্নাত সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সহ একটি প্রতিনিধি দল ছিলেন বৈঠকে। উদ্দেশ্য দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট DOAG বিষয়ক চুক্তি সই। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh.
2021 সালে 5 বছর মেয়াদী ডিওএজি চুক্তির আওতায় প্রায় $100 কোটি অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি আছে যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত ছাড় হয়েছে $42 কোটি। রোববার সই করা চুক্তির ফলে আরও $20 কোটি পাবে বাংলাদেশ। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। 1974 সালে প্রথম চুক্তি সইয়ের পর এ পর্যন্ত বাংলাদেশকে $8 বিলিয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রচলিত কূটনৈতিক উপায়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষিত হবে, অন্য কোনো দেশের মাধ্যমে নয় বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। সফররত মার্কিন প্রতিনিধি দলের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে সচিব জানান, পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি বাংলাদেশের পুনর্গঠন, আর্থিক ও মৌলিক সংস্কার আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে কথা হয়েছে। পান্থ রহমান জানাচ্ছেন। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমলের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের এই দলটি সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আলোচনায় বসেন অর্থ উপদেষ্টার সঙ্গে। দুপুরে তাদের সম্মানে পররাষ্ট্র সচিবের মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভোজ শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ কথা না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র সচিব। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। প্রশ্নের উত্তরে সচিব জানান, নতুন সরকারের প্রেক্ষাপট, সংস্কার আর সহযোগিতা নিয়ে আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং USAID এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ চলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও ভোজ সভায় তাদের দেখা হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তাকে স্বাগত জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা সে সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে এ সময় অবহিত করা হয়। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করতে হবে। বলেছেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রাহুল রায় জানাচ্ছেন, গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার রাজধানীতে সমাবেশ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই সমাবেশ দুদিন পর মঙ্গলবার করবে বিএনপি। তবে দিনটিতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি। দলের মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান অনেক। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমি সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে।
উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম খুন হামলা মামলা দমন দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সংস্কার কাজে নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে নিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে আর তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় ডুবে আছে কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় 6 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে নদী বন্দরের জন্য 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি কমে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই চেতনার ধারক হিসেবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সুফল পেতে ইতিবাচক সহযোগিতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রোকসানা আমিন জানাচ্ছেন। নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 2024 উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবির আলোচনা। বেশিরভাগ মানুষ, স্পেশালি ছেলেমেয়েরা, রাজনীতির মাঠের সংস্কারে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন দলের সূচনা হবে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। আলোচনায় এ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন টিআইবি প্রধান। যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। যদি এই চেতনার, বৈষম্য বিরোধী চেতনা রিপিট করছি, এবং নতুন বাংলাদেশের যে অভিষ্ট, সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি। বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয়, এই স্বপ্নকে যদি সাফল্যের দিকে নিতে হয়, তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিবর্তন করতে হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত। যারা দ্বিমত প্রকাশ করতে চায়, যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমরা আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি, ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি। এটা আপনারা চান কিনা, এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের অ্যাম্বিশন কি? আমাদের অ্যাম্বিশন একদম পিওরলি যেটা বলতে গেলে সেটা হচ্ছে, এখন থেকে 200-300 বছর পরেও যদি ইতিহাসের বই লেখা হয় বাংলাদেশে, সেখানে পজিটিভলি আমাদের নাম লেখা থাকবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি আরেকটা ছাত্রলীগ হলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? বা আমরা যদি এখন চাঁদাবাজি করে বেড়াই, ক্ষমতা খাটায় বেড়াই, তাহলে 300 বছর পর মানুষ আমাদের নাম বলবে? 20 বছর পরেই বলবে না। সরকারে ছাত্ররা আছেন, কিন্তু সরকারে ওই পুরনো আমলাতন্ত্র এবং ঔপনিবেশিক শক্তিও আছে। আমরা চাচ্ছি যে এই সমাজের প্রত্যেক গ্রামে যারা মুরব্বী, এদেরকে ইনঅ্যাক্ট করতে, সে আবার সোশ্যাল লিডার হয়ে উঠুক। ওখানে সে বিএনপি করে দেখে সে হচ্ছে ওই গ্রামের মুরব্বী থাকবে, কিংবা সে জামাত ইসলাম করে দেখে মুরব্বী থাকবে, কিংবা সে সমন্বয়ক দেখে সমন্বয়কের বাবা মুরব্বী হবে, বিষয়টা ওরকম না। তবে রাজনৈতিক দলবাজ, দখলবাজ ও চাঁদাবাজরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে স্বৈরাচার সরকারের মতো একইভাবে তাদের পতন হবে, সেটি মনে রাখতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হিজরি বছরের রবিউল আওয়াল মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে 15 দিনের অনুষ্ঠানমালা শুরু করেছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাতদার। অনুষ্ঠানে বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যা থেকে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গণ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয় আলোকসজ্জায়। সারা দেশে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের পাশাপাশি নানান রোগের সঙ্গে যুদ্ধ করছেন দুর্গতরা। এমন অবস্থায় লক্ষ্মীপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী মানুষ। প্রান্তিক জীবন জীবিকা উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাবনা হাসান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উজানের ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দেশ। দেশের সকল নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও এখনো বন্যাজনিত দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার অধিবাসীদের। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাপকভাবে ছড়িয়েছে পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব। এমন বাস্তবতায় দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রকৃতি ও জীবন ক্লাব। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও জীবন জীবিকা বাঁচানোর লড়াই করতে থাকা দুর্গতরা ঘরের পাশে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি জানিয়েছেন। জ্বর কাশ এলু 30 টাকা আর মুখে গাইছে এর জ্বর। বন্যার পানির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি। বন্যার পানিতে আমার পুরো গায়ে অ্যালার্জি, সবগুলো দাগ হয়ে গেছে। বন্যার পানির কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আমি আসার কারণে এই যে ওষুধটা আমি পাইলাম। অ্যালার্জি চুলকা গোটা গোটা পানি বার আরে পেয়েছেন বিনামূল্যে ওষুধ সামগ্রী। বন্যার পানিতে বাচ্চার চুলকানি আপনারা ওষুধ দেন বিনামূল্যেতে, আমাদের খুব উপকার হয়েছে। পেটে চিকিৎসা পেলাম, ওষুধ পেলাম, মানে বাচ্চা যদি এবার সুস্থ হয় আল্লাহর দরবারে। অ্যালার্জি আছে, দাঁতে ব্যথা করে, কিছু সাবাইতে মারি না, বিনামূল্যে ওষুধও পাইলাম, চিকিৎসা হইল। চুলকানিটা বাড়ে গেছে, তখন ওষুধও পাইছি বিনি পয়সা, ডাক্তার দেখাইছি। বন্যা দুর্গতদের মাঝে আমাদের এই সেবা অবিরাম চলছে, চলমান আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন, আমাদের একার পক্ষে এই সেবা দিয়ে এই মানুষকে এই পানিবাহিত রোগ থেকে উত্তরণ করা সম্ভব নয়। যদি আমাদের পাশাপাশি আরও এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে এই সেবা দিয়ে মানুষের এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠা সম্ভব। দেশের পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্ত মানবতার সেবায় যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে 19 জনের মৃত্যু, 30টি এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে 3500-এরও বেশি মানুষ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, সেতু এবং কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে বেশি জোর দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর
ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা AF হাসান আরিফ। রাস্তাঘাট যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর, তখন গ্রামীণ পর্যায় থেকে একবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামের একটা ডিম বা একটা মুরগি বা একটা সবজি শহরে তখনই আসবে যদি রাস্তাঘাট ভালো থাকে। সেই জন্য আমরা রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামের উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। আর দীর্ঘমেয়াদীগুলো আমরা সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মিয়ানমারের রাজধানী নেপিদো, মান্দালায়, বাগো, মন, কারেন ও শান রাজ্যের অন্তত 10টি শহর বন্যা কবলিত। মিয়ানমারের দমকল বাহিনী জানিয়েছে উদ্ধারকারীরা বন্যা দুর্গত 30টি এলাকা থেকে 3,500-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, অনেকে বাড়ির ছাদে আটকা পড়ে আছেন। মিয়ানমারে 5.5 কোটি জনসংখ্যার 1/3-এরও মানবিক সহায়তার দরকার। রেড ক্রস সহ বহু দাতব্য সংস্থা দেশটির অনেক এলাকায় বিধিনিষেধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ভিয়েতনামে আঘাত হানা টাইফুন ইয়াগির প্রভাবে গত সপ্তাহের মাঝামাঝি থেকে মিয়ানমারে ভারী বৃষ্টি ও বন্যা শুরু হয়। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার করলার ভালো ফলন হয়েছে। প্রথম দিকে বাজার দর কম থাকলেও বর্তমান বাজার দরে সন্তুষ্ট চাষি। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকার করলার বিক্রির আশা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝালকাঠির কাঠালিয়ায় বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত প্রজন্ম ক্লাব। উপজেলার বিষখালী নদীর বেড়িবাঁধ এবং শোলজালিয়া খেয়াঘাট এলাকায় ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ শামসুল আলম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় রোপিত চারা গাছের পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান উদ্যোক্তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এই এসি ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। দুদেশের অর্থনীতি ও বাণিজ্যের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে মুক্ত বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ। বাংলাদেশ মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নিয়ে রাজধানীর মিন্টো রোডে BIISS অডিটোরিয়ামে সেমিনারে এইসব কথা বলেন তারা। আলোচকরা বলেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম অভিবাসন, প্রযুক্তি, শিক্ষা সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে হাইকমিশনার জানান, আগামীতেও দুদেশের মধ্যে সহযোগিতা ও সংস্কৃতি বিনিময় অব্যাহত থাকবে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেগমগঞ্জ সদর, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে সুবর্ণচর এবং হাতিয়া উপজেলার নতুন নতুন এলাকা। জেলায় পানিবন্দী মানুষ 1 লাখ বেড়ে দাঁড়িয়েছে 12,65,000। 3 দিন ধরে গ্রামীণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নিখোঁজ আছে 27 জেলে। ভাই
ভাই এখনো এবারে খেলার খবর। দুই টেস্ট এবং ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই, দুটি টেস্টের পর 3টি টি-20 সিরিজে মাঠে নামবে দুদল। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20, 9 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচ। বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। বাফুফের আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন অংশ না নেওয়ার ঘোষণা দেয় একদিন পরই নির্বাচনের সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। জেলা, বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে এই ক্রীড়া সংগঠককে বাফুফের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তরফদার রুহুল আমিন বলেন, তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলের রূপরেখার পরিবর্তন করবেন। যদি আমি নির্বাচিত হয়ে আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে এই আমরা সুতরাং নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাজ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে $20 কোটি সহায়তার ঘোষণা। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিএনপির তাগিদ, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলো, পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ, সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। এবং গণঅভ্যুত্থানের ধারক হিসেবে নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলছে টিআইবি, ইতিবাচক সহযোগিতায় কেন্দ্রীয় সমন্বয়কদের আহ্বান।